আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অফিক। সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম। আজকে তার তৃতীয় লেকচার। আমরা মোটামুটি তরঙ্গ সম্পর্কে একটা ভালো আইডিয়া নিয়ে ফেলেছি আগের দুইটা ক্লাসে। প্রথম ক্লাসে পুরো তরঙ্গের সবকিছু আমরা জেনেছি, তাই না? সংশ্লিষ্ট রাশি থেকে শুরু করে কাকে কি বলা হয় সূত্রগুলা। দ্বিতীয় ক্লাসে আমরা কিন্তু ওই টপিকের উপর ভিত্তি করে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করেছি। আজকে আমরা মেইনলি পড়বো কি জানো? আজকে আমরা মেইনলি পড়বো হচ্ছে শব্দ তরঙ্গ। তো তরঙ্গ তোমরা যা যা পড়েছো, এখন তোমাদের কাছে শব্দ তরঙ্গ পড়তে কোনো সমস্যা হবে না, কারণ শব্দ আলটিমেটলি তরঙ্গই। তো তরঙ্গ সম্পর্কে যা যা জেনেছো, শব্দ তরঙ্গ আসলে তাই। খালি এই কথাটা মনে রাখবা যে শব্দ তরঙ্গ, এই শব্দ উৎপন্ন হওয়ার জন্য কি দরকার জানো? শব্দ উৎপন্ন হওয়ার জন্য উৎসের কম্পন প্রয়োজন। কি প্রয়োজন? উৎসের কম্পন প্রয়োজন। কি প্রয়োজন? উৎসের কম্পন প্রয়োজন। উৎসের যদি কম্পন না হয় তাহলে আমাদের শব্দ কখনো উৎপন্ন হবে না বা শব্দ তরঙ্গ তৈরি হবে না। ঠিক আছে? তো আমাদের কি প্রয়োজন? উৎসের কম্পন প্রয়োজন। এইখানে দেখো চিত্রের মাধ্যমে বোঝানো হচ্ছে, এখানে প্রথমে দেখো এইগুলা দিয়ে বোঝানো হচ্ছে বায়ু যে মাধ্যমটা আছে সেই মাধ্যমের কণাগুলোকে আর কি এভাবে বোঝানো হচ্ছে। দেখো একদম কোনো ঝামেলা নাই। বাট এখানে একটা উৎস, এখানে ধরো আমি এটাকে টোক্কা দিলাম বা সামহাও এটা এখন কাঁপা শুরু করলো। এই কম্পনটা আমাদের মাধ্যমের যে কণাগুলো আছে সেই কণাগুলোর মধ্যেও কম্পন সৃষ্টি করবে। এই উৎসের কম্পনটা মাধ্যমের কণাগুলোর মধ্যেও কি কম্পন সৃষ্টি করবে। ওইখানে সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, এই যে দেখতেছো এই যে এখানে সংকোচনটা ছিল, একটু পরে দেখো সংকোচনটা এদিকে, একটু পরে দেখবা পরের অণুগুলো সংকোচন প্রসারণ হচ্ছে। কেন হয়? এই যে উৎসের কারণে এই কণাগুলো যখন সংকুচিত হয়, তোমরা পরবর্তীতে আরেকটু পরে আরেকটা টার্মসের সাথে পরিচিত হবা, এখনই হবা না। সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি। মাধ্যমের কণাগুলো কি হয়? স্থিতিস্থাপক। আমি একটু যদি বলি স্থিতিস্থাপক কারা জানো? এই যে রাবার ব্যান্ড দেখছো না, তুমি টানলা, টানার পর যদি ছেড়ে দাও ওরা আবার আগের অবস্থায় ফেরত আসে। অর্থাৎ যাদের উপর তুমি বল প্রয়োগ করলে ওরা বাঁকায় যাবে, বিকৃত হবে, বল ছেড়ে দেওয়ার পর বা অপসারণের পর ওরা আবার আগের অবস্থায় ফেরত আসবে। এটাকে আমরা বলি স্থিতিস্থাপক। তো এই জড় মাধ্যমের কণাগুলো স্থিতিস্থাপক, ওরা সংকুচিত হয়েছে বাট একটু পরে আবার প্রসারণ হয়ে যাবে। এই যে প্রসারণ হয়ে গেল, সাপোজ ধরো এই উৎসের কম্পনে এটা সংকুচিত হইলো, প্রসারণ হলো, এই কণাটা যে প্রসারিত হয় পাশের কণাটাকে সংকুচিত করবে, দেন আবার প্রসারিত হবে, দেন এই কণাটা আবার প্রসারিত হওয়ার টাইমে তার পাশের কণাকে সংকুচিত করবে। এই কথাটা এর আগেও বলেছিলাম। এই যে সংকোচন প্রসারণের মাধ্যমে কি হয়, এই যে ধরো এটা হচ্ছে আমরা, হ্যাঁ, আমাদের এই হচ্ছে কান, এই কানে শব্দ তরঙ্গটা এসে পৌঁছায়। এইভাবেই হচ্ছে শব্দ তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য, মানে মাধ্যমের মধ্যে দিয়ে চলে। এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে না, মাধ্যমের মধ্যে দিয়ে চলে। উৎস থেকে আমরা গ্রাহক বলতে পারি, আমাদের কাছে এসে শব্দ তরঙ্গটা পৌঁছায়। তো যেই কথাগুলো বললাম সেটাই হচ্ছে তোমাদের বইয়ের আলোচনা। যে দেখো শব্দ হচ্ছে কি এক প্রকার শক্তি, তাই না? শব্দ কিন্তু এক প্রকার শক্তি, এনার্জি। আর এই যে শব্দ তরঙ্গটা, এই তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। কি প্রয়োজন হয়? মাধ্যমের প্রয়োজন হয়। শুধু কি বায়ু মাধ্যম না, কঠিন তরল বায়বীয় মাধ্যমও যাবে, এগুলো সামনে দেখতে পারবে। তো যেহেতু মাধ্যমের প্রয়োজন হয়, যে সকল তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় তাদেরকে আমরা মেকানিক্যাল ওয়েভ বা যান্ত্রিক তরঙ্গ বলে থাকি, তাই না? তো শব্দ কিন্তু এক প্রকার যান্ত্রিক তরঙ্গ। এখন এই যে মাধ্যমের কণাগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে শব্দ তরঙ্গ সঞ্চালিত হয়, সামনের দিকে আগাইতে থাকে। শব্দ উৎপন্ন হওয়ার জন্য উৎসের কম্পন অবশ্যই প্রয়োজন। এটা দিয়ে তোমাদের বই একটা উদাহরণ আছে, যে ধরো তোমরা একটা বাটি, বাটি তো চেনো যেখানে খাবার টাবার রাখো, ছোট একটা বাটি, এই বাটিটাকে তুমি মাটিতে ফেলে দাও, ঠিক আছে? তো দেখবা কি মাটিতে ফেলার পর আওয়াজ করতেছে, আওয়াজ করার টাইমে তুমি দেখতে পাবে ও কাঁপতেছে, ঠিক আছে? থর থর করে কাঁপতেছে। তুমি যখনই এটাকে থামাই দিবা, থামাই দেওয়া বলতে এর কম্পনটাকে স্টপ করবা, দেখবা যে আওয়াজ বন্ধ হয়ে গেছে। আওয়াজ কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। তার মানে অবশ্যই শব্দ উৎপন্ন হওয়ার জন্য উৎসের কম্পন প্রয়োজন।
কার কম্পন প্রয়োজন? উৎসের কম্পন প্রয়োজন, যেখান থেকে শব্দ তৈরি হচ্ছে, উৎসটা, এটার কম্পন হওয়া জরুরি। এটা যদি কম্পিত না হয় তাহলে কিন্তু শব্দ উৎপন্ন হয় না। এখন আমরা তো গলা দিয়ে আওয়াজ করতেছি, তুমি যদি গলা হা করে যে ভেতরে তাকায় দেখবা যে একটা, এটাকে আমরা কি বলি, আলজিবা বলে থাকি, দেখবা যে এটা কাঁপে, ওইটা কিন্তু কাঁপে। যাদের এটা কাঁপে না তাদের গলা দিয়ে আওয়াজ বের হয় না। বুঝতে পারছো? উৎসের কম্পন কিন্তু প্রয়োজন। আবার উৎসের কম্পন হইলেই যে তুমি আবার সব শব্দ তোমরা শুনতে পাবা, মানে আমরা বলতে মানুষের কথা বলতেছি, শুনতে পাই এমনটা হয় না। মানুষের জন্য আমরা বলতেছি আপাতত, মানুষ যে সব শব্দ কি শুনতে পায় এমনটা হয় না। যে সকল উৎসের কম্পন বা কম্পাঙ্ক মানে তো বুঝো, 1 সেকেন্ডে যতগুলা কম্পন দেবে, কম্পাঙ্ক 20 হার্জ থেকে 20,000 হার্জ, সেই সকল শব্দই আমরা শুনতে পারবো। অর্থাৎ উৎসের কম্পাঙ্ক যদি 20 হার্জ থেকে 20,000-এর মধ্যে হয় তাহলে হচ্ছে আমরা শব্দ শুনতে পারবো। যদি 20 হার্জ থেকে কম হয় তাহলে আমরা ওই উৎসের আওয়াজটা আমরা শুনি না। আবার যদি 20,000-এর চেয়ে বেশি কম্পাঙ্ক হয়ে থাকে তাহলেও আমরা শুনতে পাই না। এটা হচ্ছে আমাদের শ্রাব্যতার সীমা। এটা তোমাদের বই আবার হেডলাইন দিয়ে পরবর্তী টপিকে আলোচনা করছে, বাট একটু আর কি জেনে রাখো যে উৎসের কম্পন অবশ্যই প্রয়োজন। আবার সব উৎসের আওয়াজ আমরা শুনতে পাই না। যে সকল উৎসের কম্পাঙ্ক 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে থাকে সেগুলোই হচ্ছে আমরা শুনতে পাই। হ্যাঁ, যেমন আমি যদি বলে থাকি কুকুর কিন্তু 20,000 হার্জের থেকেও বেশি শব্দ শুনতে পারে। এটা তোমরা দেখবা বিভিন্ন ক্রাইম রিলেটেড যে সকল ড্রামা সিরিজ হইতো ওইগুলোতে দেখাইতো, এমন শব্দ আছে যেগুলো হচ্ছে মানুষ শুনতে পায় না, কুকুর শুনতে পায়। হ্যাঁ, কারণ ওগুলোর কম্পাঙ্ক 20,000 হার্জেরও বেশি। আর তোমাদের বইয়ে আলোচনা করা আরেকটা টার্মস হচ্ছে হাতি, এলিফ্যান্ট হচ্ছে 20 হার্জেরও কম শব্দ শুনতে পারে। ওরা এটার মাধ্যমে কন্ট্যাক্ট করে, একটা হাতি আর একটা হাতির সাথে ওরা যে যোগাযোগ করতেছে মানুষ শুনতেই পায় না, বাট ওরা কিন্তু যোগাযোগ করতেছে। তো মানুষের সীমা হচ্ছে, আমি যদি লিখে দিই কোন কোন শব্দ মানুষ শুনতে পারবে, যে সকল উৎসের কম্পাঙ্ক 20 হার্জ থেকে 20,000 হার্জ এইটুকু পর্যন্তই মানুষ শুনতে পারবে। ধরো 10,000 হার্জ, ওইটা মানুষ শুনতে পারবে। 15,000 হার্জ, ওইটা মানুষ শুনতে পারবে। এখন যদি কোনো শব্দ 1 থেকে 20 হার্জের মধ্যে হয়ে থাকে, এটাকে আমরা একটা ওয়ার্ড দিয়ে বলে থাকি, এটাকে আমরা বলে থাকি শব্দের তরু। শব্দ 13 শব্দ। আর যেটা হচ্ছে তোমার 20,000 হার্জের বেশি, হার্জের বেশি হলে সেটাকে আমরা বলে থাকি শব্দোত্তর শব্দ। একটা হচ্ছে শব্দের তরু, একটা হচ্ছে শব্দোত্তর। এটা মনে রাখতে পারো যে কোনো কিছু পর বুঝাইলে আমরা তো যে উত্তরের যে তয় র ওইটা বলে থাকি। হ্যাঁ, তো শব্দোত্তর শব্দ হবে হচ্ছে 20,000 হার্জের বেশি কম্পাঙ্ক যদি হয়, আর শব্দোত্তর হবে হচ্ছে 20 হার্জের কম বলতে কি নেগেটিভটা আর হবে না, অবশ্যই 1 থেকে 20 হার্জের মধ্যে আর কি হবে। ঠিক আছে, এটা তো আবার পরবর্তীতে আমরা লিখে দেবো। তো আমরা শব্দ তরঙ্গের কিছু বৈশিষ্ট্য দেখবো। অলরেডি তোমরা বৈশিষ্ট্য জানো, কিছু বৈশিষ্ট্য তুমি জানো, তুমি চোখ বন্ধ করে বলবা যে এটার জন্য মাধ্যম প্রয়োজন হয়, এটা একটা বৈশিষ্ট্য। আমি এর দিকে তাকাচ্ছি না, এখনো পরে তাকাচ্ছি। বলতে পারো যে এগুলা হচ্ছে মাধ্যমের কোণাগুলোর যেহেতু সংকোচন প্রসারণের মাধ্যমে শব্দ তরঙ্গটা সঞ্চালিত হয়, তাহলে হচ্ছে এটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটা আরেকটা বৈশিষ্ট্য হয়ে গেল। তারপর তুমি বলতে পারো যে এটা বেগ ডিপেন্ড করবে, কঠিন তরল বায়বীয়। এটা এর আগে আমরা তরঙ্গের বৈশিষ্ট্যের মধ্যে শুধু তরঙ্গের বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু পড়ছিলাম। তুমি তরঙ্গের যে সকল বৈশিষ্ট্য পড়ছো কাট কপি করে এখানে বসিয়ে দিতে পারো, কারণ আলটিমেটলি শব্দ তো একটা তরঙ্গই। তো চলো আমরা একটু বইটা দেখি। হ্যাঁ, যে বস্তুর কম্পনের ফলে শব্দ তরঙ্গ উৎপন্ন হয়, এটা যে একদম প্রথম শর্তটা, এটাকে একটা বৈশিষ্ট্য দেওয়া যায়। বস্তু বা উৎসের কম্পন অবশ্যই দরকার। আচ্ছা, এখন দেখো এই তরঙ্গ সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক জড় মাধ্যমের প্রয়োজন হয়, তাই এটি একটি যান্ত্রিক তরঙ্গ। 3, এটি একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। কঠিন লাগতেছে? কঠিন কিন্তু লাগবে না। এ দেখো, শব্দ তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। এইটা হচ্ছে আমরা সামনে ডাটাগুলো লিখে দিব কোন মাধ্যমে কত বেগ। বাট এখন একটু জেনে রাখো, আমরা একটা ম্যাথও করছিলাম, তাই না? ওইখানে বলছিলাম যে পানিতে বেশি হয়।
দেখো বায়ু মাধ্যমে আসলে সব থেকে কম হয়, তরলে তার থেকে বেশি হবে, কঠিনে আরো বেশি হবে। মাধ্যম চেঞ্জ হলে এগুলার বেগগুলা চেঞ্জ হয়ে যায়। এই টার্মসটা তোমরা এখন নতুন, এটার সাথে কিন্তু তোমাদের এর আগে পরিচিতি হয় নাই, তাই না? তোমাদের পরিচিতি হয় নাই। আচ্ছা, তো আমি এটা অনুপস্থের একটা চিত্র দিয়ে দেখাই। দেখো তোমাদেরকে আমি যদি বলি, ধরো আমি তোমাদের সামনে একটা আওয়াজ করলাম হেই, আচ্ছা এখন তোমাদের সামনে আরো আওয়াজ করলাম হেই, দুইটার মধ্যে একটা পার্থক্য আছে কিনা? তোমাকে যদি আমি বলি তীব্রতার কথা বলি, কোন কোন আওয়াজটা বেশি তীব্র লাগছে তোমার কাছে? দ্বিতীয়বার না? দ্বিতীয়বার না? তো এখন দেখো আমি যদি দুইটা চিত্রের মাধ্যমে এটা দেখাই, প্রথমটাতে আমি আস্তে করে হেই এটা বলছি, তাই না? তো ওইটা যদি এটা অনুপস্থ চিত্র দিয়ে দেখাচ্ছি আমি, ঠিক আছে, ওইটার হচ্ছে আমাদের যেটা বিস্তারটা একটু কম হবে, ওই তরঙ্গের বিস্তারটা কি হবে? কম হবে। বিস্তার মানে তো বুঝো যে সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে উপরে বা নিচে, ডানে বা বামে, যাই বলো না কেন, সর্বোচ্চ সরণটা। দেখো এখানে বিস্তার কোনটা? এখানে বিস্তার হচ্ছে যে এইটা, তাই না? এই যে এগুলো হচ্ছে বিস্তার। দ্বিতীয়টাতে আমার কি ছিল বলতো? তীব্রতাটা বেশি ছিল। ওইটার জন্য যদি চিত্র আঁকি তরঙ্গের অনুপস্থ চিত্রের মাধ্যমে, তাহলে এটা হবে এরকম। বুঝে গেছে? বিস্তারটা বেশি, অর্থাৎ যাদের বিস্তার বেশি তাদের তীব্রতা বেশি হয়। এটা শব্দ না, যে কোনো তরঙ্গের ক্ষেত্রে। তোমরা সামনে পরবর্তীতে ইন্টারমিডিয়েট উঠলে আলোর যে তরঙ্গ পড়বা, ভৌত আলোক বিজ্ঞান নামে একটা চ্যাপ্টার পড়বা, ওইখানে দেখতে পারবা এগুলো আরো বেশি আছে। যে কোনো তরঙ্গের ক্ষেত্রে যার বিস্তার বেশি হবে তার তীব্রতা অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ, তো এটা সমানুপাতিক সম্পর্ক, বাট বর্গের সমানুপাতিক। এটা কিসের সমানুপাতিক হবে? বর্গের সমানুপাতিক। দেখো তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক, তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। আই হোপ এটা বুঝতে পারছো। আর তরঙ্গের ক্ষেত্রে যে প্রতিফলন, প্রতিসরণ, উপরিপাতন সম্ভব, প্রতিফলনটা নিয়ে আমরা আজকেই আলোচনা করব। উপরিপাতন, তরঙ্গের উপরিপাতন, এটা আলোর ক্ষেত্রে তোমরা দেখতে পারবা। আলোক তরঙ্গের যে উপরিপাতনটা ইন্টারমিডিয়েটে, 9-10 দেখতে পারবা না। আর দেখো শব্দের বেগ মাধ্যমের তাপমাত্রার উপরও নির্ভর করবে, তাপমাত্রা ও আর্দ্রতার উপরও নির্ভর করে কি বেগ। এই যে এইটা নিয়ে তোমাদের ইন্টারে ম্যাথ আছে। এই যে শব্দের বেগ আর তাপমাত্রা রিলেটেড তোমাদের ইন্টারমিডিয়েটে ম্যাথ আছে। ওই ম্যাথ করতে যে এই বৈশিষ্ট্য কেউ জীবনে ভুলবে না, সব ভুলে গেলেও এটা মনে রাখবে, তাপমাত্রার উপর বেগ নির্ভর করবে শব্দ তরঙ্গের। তাহলে আমি যদি বৈশিষ্ট্যের কথা বলি, এখানে 7টা বৈশিষ্ট্য আছে, তোমাকে হুবহু মুখস্থ রাখতে হবে না। সায়েন্সে এটাই মজা, তুমি নিজের মতন মাথায় রাখবা, নিজের মতন করে লিখে দিবা, 5টা লিখলেও চলবে, ভুল লেখো না খালি। যে কি লিখতে পারো, উৎসের কম্পন না হলে শব্দ উৎপন্ন হবে না, শেষ। এটা একটা বৈশিষ্ট্য। এটার জন্য মাধ্যম প্রয়োজন হয়। এইটুকু লিখলেই টিচার বুঝবে তুমি কি বুঝাইতে চাইছো। আচ্ছা, এরপর এটা যেহেতু সংকোচন প্রসারণের মাধ্যমে আগায়, এই কথাটা লিখলেও হবে, অথবা লিখতে পারো অনুদৈর্ঘ্য তরঙ্গ, কারণ সংকোচন প্রসারণ হয় অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে। দেন হচ্ছে এই বেগ হচ্ছে কি প্রকৃতির মাধ্যমে, প্রকৃতির উপর নির্ভর করবে। কঠিন মাধ্যমে কম, তরল মাধ্যমে একটু বেশি, বায়বীয় মাধ্যমে কম, তরল মাধ্যমে তার থেকে একটু বেশি, আর হচ্ছে কঠিন মাধ্যমে আরো অনেক বেশি। এরপর দেখো এটা নতুন শিখলা, তীব্রতা কি হবে? বিস্তারের বর্গের সমানুপাতিক। বিস্তার যত বেশি, তীব্রতা আরো বেশি হয়ে যাবে। এরপর শব্দের প্রতিফলন, এটা যে কোনো তরঙ্গের ক্ষেত্রে প্রতিফলন, প্রতিসরণ, পরিবর্তন সম্ভব হবে। আর এখন কি যে এই বেগটা তাপমাত্রা আর আর্দ্রতার উপর নির্ভর করবে। তাপমাত্রা নিয়ে তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম এখানেই আসছে। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারতেছো। এখন দেখো আমরা স্পেসিফিক ভাবে এইটা নিয়ে আলোচনা করব। আর এইটাকে আমরা বলে থাকি হচ্ছে প্রতিধ্বনি। প্রতিধ্বনি মানে বুঝছো না? বলো তো, কোনো একটা জায়গায় তুমি চিৎকার করলা, ওই যে হেই, দেন ওইখান থেকে আওয়াজ আসলো আর একটা, তাই না? তোমারই আওয়াজ কিন্তু আসতেছে। তো প্রতিধ্বনি জিনিসটা কিরকম ভাবে ঘটে? জিনিসটা এভাবে ঘটে যে সামহাও ধরো তুমি কোথাও দাঁড়ায় চিৎকার করলা হেই, এখন কি হবে? এই শব্দটা যে যাবে সংকোচন প্রসারণের মাধ্যমে, হ্যাঁ, কোথাও যদি ও ধাক্কা খেয়ে আবার ব্যাক আসতে পারে, তখন তুমি যে শব্দ কি সামনে গেছে না তরঙ্গটা, শব্দ তরঙ্গ, এই তরঙ্গ আবার কি হয়? ধাক্কা খেয়ে উল্টা পথে ফেরত আসতে পারে। তখন তুমি এই শব্দ তরঙ্গটাকে আবার শুনতে পাবা। বুঝতে পারছো? এই শব্দ তরঙ্গটাকে কি করতে পারবা? আবার শুনতে পারবা। এই যে তোমার হেই, এই যে গেল 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 ধাক্কা খেয়ে আবার ফেরত আসলো, তুমি শুনতে পেলা। এইটাকে আমরা বলে থাকি হচ্ছে শব্দ তরঙ্গের প্রতিফলন
যাকে আমরা বলে থাকবো হচ্ছে প্রতিধ্বনি। বুঝতে পারছো? প্রতিফলন মানেই এটা আলোর ক্ষেত্র দেখতে পারবা, তোমাদের আলো নামেও কিন্তু একটা চ্যাপ্টার থাকবে ফিজিক্সে, যে প্রতিফলন হচ্ছে কি তোমার সেম জিনিসটা ধাক্কা খেয়ে আবার ফেরত আসবে, এই জিনিসটাকে আমরা বলে থাকি প্রতিফলন। হ্যাঁ, রিফ্লেক্ট যেটা হচ্ছে। তো শব্দের ক্ষেত্রে এটা হলে আমরা তখন এটাকে বলি প্রতিধ্বনি। প্রতিধ্বনি। তাহলে এটার ডেফিনেশনটা তাহলে কি বলা যায়, এটা দেখো, যখন কোনো শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে, ধরো এখান থেকে আমাদের শব্দটা চলে গেল, এটাকেই বোঝানো হচ্ছে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি করবে। এই দেখো হেই কথাটাই কিন্তু তুমি একটু পরে আবার শুনতে পারবা, এখানে আবার শুনতে পারবা হেই, এখন শাহরুখ খান হয়ে যাও না, হেই, তাই না? যখন কোনো শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি মানে কি বলতো, রিপিট না, রিপিট, তুমি এটা আবার শুনতে পারবা, রিপিট করে, তখন হচ্ছে আমরা সেই প্রতিফলিত শব্দকে বলি প্রতিধ্বনি। সেই প্রতিফলিত শব্দকে কি বলে থাকি, প্রতিধ্বনি। এইটা আমার কাছে বেশি ভালো লাগে। সহজ কথায় শব্দের প্রতিফলনের জন্য শব্দের পুনরাবৃত্তি, শব্দের প্রতিফলন যে হচ্ছে, এই প্রতিফলনের কারণে তুমি কি আবার শুনতে পাবা, মানে পুনরাবৃত্তি, এটাকেই আমরা বলে থাকি হচ্ছে কি বলতো, প্রতিধ্বনি। আই হোপ তোমরা প্রতিধ্বনি জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, তো এখন দেখো একটা কোয়েশ্চেন, এটা তোমাদের বইয়েরই একটা টপিক আর খুবই ইম্পর্টেন্ট খ নাম্বারের কোয়েশ্চেন জন্য, অনুধাবনের জন্য। হ্যাঁ, 2 মার্কসের কোয়েশ্চেন জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমাদের ম্যাথের ক্ষেত্রেও এই কনসেপ্ট লাগবে। এখানে বলা হচ্ছে যে একটা ছোট ঘরে, যেমন দেখো আমি একটা ছোট একটা রুমের মধ্যে আছি, হ্যাঁ, আমি কিন্তু প্রতিধ্বনি শুনতে পাচ্ছি না, ধরো হেই বললাম যে রিপিট আসতেছে, এমন কিন্তু হচ্ছে না। এখন এরকম ছোট ঘরে প্রতিধ্বনি শোনা যায় না কেন, কেন শোনা যায় না? তার মানে আমাদেরকে আগে বুঝতে হবে কখন প্রতিধ্বনি শুনতে পারবো, আমরা সেটা আগে বোঝার চেষ্টা করি। এটা যদি বোঝা সম্ভব হয়ে যায়, তাহলে কেন প্রতিধ্বনি শোনা যায় না এটাও ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা আগে ট্রাই করি প্রতিধ্বনি শোনার চেষ্টা করি, কিভাবে প্রতিধ্বনি শোনা যায় সেটা বের করার চেষ্টা করি। তো ফার্স্ট অফ অল তোমাদের এখানে খুবই ইম্পর্টেন্ট একটা ডাটা বলতে হবে বা তথ্য তোমাদেরকে আমাকে জানাইতে হবে, সেটা হচ্ছে কি জানো, শব্দানুভূতির স্থায়িত্বকাল। এইটা খুবই ইম্পর্টেন্ট একটা ডাটা। এটা দিয়ে কি বোঝানো হয়, শব্দানুভূতির স্থায়িত্বকাল। স্থায়িত্বকাল মানে কি বলতো, কতক্ষণ ধরে আসছে সেটা, কতক্ষণ ধরে আসে সেটা। তো আমরা ধরো একটা শব্দ উৎপন্ন করলাম, আমার নিজের শব্দ কি আমি নিজে শুনতে পাচ্ছি না? পাচ্ছি তো, শুনতে কিন্তু পাচ্ছি, তুমি তোমার শব্দ কিন্তু তোমার কান দিয়ে শুনতে পাও। এই যে তুমি শুনতে পাচ্ছ, আমাদের ব্রেন বা মস্তিষ্ক এই যে কোনো একটা শব্দ শোনার পর আমাদের মস্তিষ্কে ওই শব্দটা কিছুক্ষণ থাকে। কতক্ষণ সময় ধরে থাকে জানো? খুব বেশি সময় ধরে থাকে না, এটা থাকে হচ্ছে 1/10 সেকেন্ড যাবত। 1/10 সেকেন্ড মানে 0.1 সেকেন্ড। 1 সেকেন্ডই তো খুব কম সময়, তারও আবার কি বলতো 0.1, তার মানে তারও 10 ভাগের 1 ভাগ, তারও কি 10 ভাগের 1 ভাগ সময়। 1 সেকেন্ডকে 10টা ভাগ করবা, তার 1 ভাগ, খুব কম সময় কিন্তু। তো কোনো শব্দ আমাদের কান শোনার পর আমাদের মস্তিষ্কে এত সেকেন্ড ধরে ওই শব্দটা থাকে, এটাকে বলা হয় শব্দানুভূতি। এই যে আমাদের মস্তিষ্কে যে শব্দটা অনুভব করলো, এই অনুভূতির স্থায়িত্ব কাল বলা হয়। ঠিক আছে? তো 0.1 সেকেন্ড সময় যাবত আমাদের মস্তিষ্কে কোনো ক্ষণস্থায়ী শব্দ থেকে যায়। ঠিক আছে, কোনো ক্ষণস্থায়ী শব্দ থেকে যায় আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড ধরে কোনো ক্ষণস্থায়ী শব্দ থাকবে। এই সময়কে, এই 1/10 সেকেন্ড সময়কে শব্দানুভূতির স্থায়িত্বকাল বলে, শব্দানুভূতির স্থায়িত্বকাল বলে। ঠিক আছে? আচ্ছা,
তো শব্দানুভূতির স্থায়িত্বকাল জানা গেল। এখন যেহেতু তোমার ব্রেনে এত সেকেন্ড ধরে এই শব্দটা থাকে, ওই 0.1 সেকেন্ডের আগে ধরো কোন একটা শব্দ তোমার ব্রেন এখন অনুভব করলো, এরকম সময় মানে 0.1 তো এমনি কম সেকেন্ড বা কম সময়, এরকম সময় আর একটা শব্দ যদি তোমার কানের মধ্যে আসে, তাহলে ওইটা আমাদের ব্রেন অনুভব করবে না। বুঝতে পারছো? অর্থাৎ এরও কম সময়ের মধ্যে কোনো শব্দ যদি আমরা মানে আমাদের কাছে আসে, ওইটা আমরা শুনতে পাই না। শুনতে পাই না বলতে আমাদের ব্রেন অনুভব করে না দেখেই তো শুনতে পাই না। সবই কিন্তু ব্রেনের খেলা। ঠিক আছে? এই যে শব্দ শোনা, চোখে দেখা, সবই কিন্তু ব্রেনের খেলা। এই যে আমরা কোনো কিছু দেখিও কিন্তু তার স্থায়িত্বকালও কিন্তু 0.1 সেকেন্ড, এটা আলোর অধ্যায়ে জানতে পারবা। ঠিক আছে? তো এই কম সময়ের মধ্যে বা তার মানে আমরা লিখতে পারি এই 1/10 বা 0.1 সেকেন্ড সময়ের আগে অন্য কোনো শব্দ, ধরো আমি একটা কোনো শব্দ শুনছি, ওই শব্দের জন্য তো 0.1 সেকেন্ড আমাদের ব্রেনে সময় দিতে হচ্ছে। তার আগে যদি আবার কোনো শব্দ চলে আসে, তাহলে আমরা ওই শব্দ শুনতে পারবো না, পরে আসলে শুনতে পারবো। আর একটা শব্দ, এই যে আমি একটা শব্দের পরে আরেকটা শব্দ বলতেছি, তুমি শুনতে পারতেছো না? কারণটা কি? তুমি তো দেখতেছো পর 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 আমার শব্দগুলো তুমি শুনতে পারতেছো। এগুলোর মধ্যেও কিন্তু এই যে গ্যাপ আছে, 0.1 সেকেন্ড পর পরই আমাদের প্রত্যেকটা শব্দগুলো যাচ্ছে। বুঝে গেছে? আমি যদি কোনো শব্দ এমন ভাবে তৈরি করতে পারি, এত স্পিডে বলি যে 0.1 সেকেন্ড আমার একটা ওয়ার্ড শোনার পর পরবর্তী কোনো শব্দটা 0.1 সেকেন্ডের আগে তোমার কানে পৌঁছায় গেছে, তাহলে তুমি আমার ওই শব্দ শুনতে পাবা না। বুঝতে পারছো? তো 0.1 বা 1/10 সেকেন্ড সময়ের আগে অন্য কোনো শব্দ, অন্য কোনো, এটাও লিখতে পারো ক্ষণস্থায়ী শব্দ বা অন্য কোনো শব্দ, যত সহজ ভাষায় তুমি লিখবা। ঠিক আছে? এর মধ্যে একজন লিখছিল যে ভাই আপনার সংজ্ঞাগুলো বইয়ের মতন করে লেখেন। মেন হচ্ছে টপিকটা বুঝা। ঠিক আছে? টপিকটা বুঝে তুমি কিন্তু বই পড়বা, তখন দেখবে একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে? তো আমি চেষ্টা করি, যেমন এটা আমি বইয়ের মতন লিখতেছি না, বই আরো একটু সুন্দর করে লিখছে, আমি তো বলতে বলতে স্টার্ট করছি লেখা। বাট শুরুর দিকে যেই সংজ্ঞাগুলো, যেমন ধরো তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা, বা ধরো হচ্ছে কম্পাঙ্কের সংজ্ঞা, পর্যায়কালের সংজ্ঞা, পর্যায়বৃত্ত গতির সংজ্ঞা, হ্যাঁ, তরঙ্গের সংজ্ঞা, তরঙ্গের বৈশিষ্ট্য, এগুলা দেখবো আমি হুবহু বইয়ের মতন লিখছি, কারণ আমি জানি এগুলোই তোমরা হয়তো পড়বা। ঠিক আছে? এইগুলা এভাবে লিখলেও কিন্তু তোমরা পরীক্ষা হলে মার্কস পাবা, কারণ তুমি মেন টপিকটাই কিন্তু বুঝাচ্ছ। এখন হুবহু বইয়ের মতন লিখে ঠাড়া মুখস্থ কিন্তু ওইটা কিন্তু ঠিক না। তারপর আমি চেষ্টা করছি যেগুলো তোমাদের পরীক্ষা আসবে এগুলো বইয়ের মতন লেখারই চেষ্টা করছি। ঠিক আছে? তোমরা টপিকটা বুঝো খালি। এত সেকেন্ড সময়ের আগে অন্য কোনো শব্দ যদি আমাদের কানে এসে পৌঁছায়, তাহলে আমরা তা শুনতে পাই না। ঠিক আছে? আমরা সেই শব্দটা কি পাই না? শুনতে পাই না। এখন দেখো, তোমাদেরকে প্রশ্ন করলাম হচ্ছে কি, ছোট একটা ঘরে প্রতিধ্বনি কেন শোনা যায় না? ওইটা অ্যান্সার করতে যে আমি তোমাদেরকে শব্দানুভূতির স্থায়িত্বকাল কেন বলতেছি, এটা একটা কারণ আছে। কি কারণ? এটা একটু দেখে নাও। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত জানো? শব্দের বেগ ধরা হয় হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এই যে তোমাদেরকে আমি একটু আগে কি বললাম বলতো? শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য পড়তেছিলাম না? শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য এখানে কিন্তু দেখাইছিলাম যে তাপমাত্রার উপর কিন্তু শব্দের বেগটা নির্ভর করবে। হ্যাঁ, তাপমাত্রা বাড়লে শব্দের বেগ কিন্তু চেঞ্জ হবে, বাড়বে। আসলে আগেই বলে দিলাম। তো এখন আপাতত জেনে রাখো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আপাতত আমরা এটাকেই ধরে নিই, শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। আমরা আপাতত এটাকে ধরে একটা কাজ করি। কি কাজ করি? ধরো এইখানে দাঁড়ায় আছি আমি, আর এই হচ্ছে ধরো হচ্ছে কোনো একটা দেয়াল, যেখানে হচ্ছে আমার শব্দ তরঙ্গটা ধাক্কা খেয়ে ফেরত আসতে পারে, যেন প্রতিধ্বনি হয়। ঠিক আছে? এখন দেখো, আমরা জানি যে শব্দ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 332 মিটার যায়।
1 সেকেন্ডে। এখন আমরা শব্দ উৎপন্ন করলাম, কোন শব্দ যদি আবার 0.1 সেকেন্ডের আগে চলে আসে তাহলে আমরা তো শুনতে পারবো না। বাট এবার আমরা ট্রাই করব প্রতিধ্বনি শোনার। তাহলে আমাদের কি করতে হবে, অ্যাট লিস্ট শব্দটা যেন 0.1 সেকেন্ড পরে আসে, আরো পরে আসলে তো আরো ভালো। বাট আমরা এখন ট্রাই করতেছি মিনিমাম ভাবে কত দূরত্বে থাকলে, একটা প্রতিবন্ধক বা দেয়াল থেকে আমি কত দূরত্বে থাকলে প্রতিধ্বনিটা অ্যাট লিস্ট শুনতে পাবো। ঠিক আছে, তার মানে আমাদের এটা মাথায় রাখতে হবে যেন অ্যাট লিস্ট শব্দটা যেন 0.1 সেকেন্ড পর আসে। মানে আমরা শব্দটা উৎপন্ন করব, এখান থেকে শব্দটা যাবে, এই যে ট্রাভেল করবে, এরপর আবার ধাক্কা খেয়ে আসবে। এই যে টাইমটা, যে এখান থেকে শব্দ উৎপন্ন করে যাবে, ধাক্কা খেয়ে আবার আসবে, এই টাইমটা যেন অ্যাট লিস্ট 0.1 সেকেন্ড হয়। আরো পরে হলে তো আরো ভালো, ধরো আর একটু বেশি সময় লাগছে 0.2 সেকেন্ড, তা তো অবশ্যই আমরা প্রতিধ্বনি শুনতে পারবো। বাট এমন যে হইলো আমাদের শব্দটা এখান থেকে উৎপন্ন হয়ে গেল, দেয়ালে ধাক্কা খেয়ে আবার ফেরত আসলো, বাট ওই সময়টা 0.8 সেকেন্ড, 0.002 সেকেন্ড, তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পারবো না। 0.1 সেকেন্ড বা 1/10 সেকেন্ডের সমান অথবা তার থেকে একটু বেশি হতে হবে। তো চলো তাহলে আমরা এখানে ফার্স্টে ধরে নিই যে আমার আর এই যে দেয়ালে যে বাধা খাচ্ছে এটা হচ্ছে ডি দূরত্বটা হচ্ছে কি ডি। আচ্ছা ঠিক আছে, তো আমরা তো জানি, দেখো আমরা তো মিনিমাম সময় ধরতেছি 0.1 সেকেন্ড প্রতিধ্বনি শুনতে পারতেছি, তাই না? এখন দেখো যে আমরা জানি যে এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 সেকেন্ডে শব্দ যায় 332 মিটার, এটা শব্দের বেগ। মিটার পার সেকেন্ড মানে কি 1 সেকেন্ডে কতটুকু যায়। তাহলে আমাকে বলো 0.1 সেকেন্ডে, এ দেখো মিনিমাম সময়টা ধরছি, এত সেকেন্ডে শব্দ কতটুকু যায়। 332 এর সাথে ঐকিক নিয়ম তো তোমরা পারো, 0.1 কি হবে বলো তো, 0.1 গুণ হবে। তো এটা গুণ করলে তোমরা কত পাবা, এটা পাওয়া হচ্ছে 33.2 মিটার, 33.2 মিটার। এটা কি মিটার মানে কি দূরত্বের একক না? তার মানে দেখো এই যে এখান থেকে যে শব্দ উৎপন্ন হইলো, এই যে শব্দটা উৎপন্ন হইলো, এই যে শব্দটা এই পর্যন্ত গেল, আবার ধাক্কা খেয়ে এতটুকু ফেরত আসলো, এইটাই কি সেই দূরত্বটা না? উৎস থেকে শব্দ উৎপন্ন হয়ে দেয়াল পর্যন্ত গেল, দেয়ালে বাধা খেয়ে আসলো, এই যে টোটাল দূরত্বটা, এই যে এটাকে আমি রশি খুলে দিই তাহলে কি এটা ডাবল না? মানে আমার এটা কি উৎস আর এটা কি দেয়াল, তাহলে উৎস থেকে দেয়ালের দূরত্বটা দ্বিগুণটা হচ্ছে এইটা। যেহেতু প্রতিধ্বনি বলতেছি যে উৎস থেকে শব্দ যে দেয়ালে বাধা খেয়ে আবার ফেরত আসবে, তার মানে এটা কিন্তু 2D, শুধু ডি না। মাথায় রেখো, তুমি যদি শুধু ডি কনসিডার করো তাহলে শব্দ জাস্ট গেছে, ফেরত আসে নাই। মানে এই যে শব্দ যে ফেরত আসতে যে সময়টা, এটাকে আমরা যে 0.1 সেকেন্ড ধরছি, তাহলে দূরত্বটা কি হবে দেখো, এখান থেকে যে গেল ডি, আবার উল্টা পথে আসলো আরেকটা ডি, তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে 2D। হ্যাঁ, এখান থেকে আমরা বলতে পারি যে 2D হচ্ছে আমাদের 33.2। তাহলে আমাকে বলো ডি মানে কি, 33.2 ডিভাইডেড বাই 2। এটা ক্যালকুলেটরে সলভ করো, ক্যালকুলেটরে সলভ করে দেখো কত আসে, 16.6 এরকম পাবা, 16.6। তার মানে আমরা কি বলতে পারি জানো, প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও দেয়াল লিখতে পারো, সমস্যা নাই, প্রতিবন্ধক লিখলেও চলবে, দেয়াল লিখলেই সমস্যা নাই। দেয়ালের মিনিমাম দূরত্ব বা সর্বনিম্ন দূরত্ব কত হইতে হবে জানো, 16.6 মিটার হতে হয়। কোন জায়গার ধরো এই যে আমি মানুষ আর দেয়ালের দূরত্ব এটা যদি ধরো 14 মিটার হয়, প্রতিধ্বনি শুনতে পারবো না, কারণ এখানে যে শব্দ আমার থেকে উৎপন্ন হয়ে এখানে যে ধাক্কা খেয়ে চলে আসবে, এই টাইমটা 0.1 সেকেন্ডের কম হবে। এটাও একটু আমি ম্যাথমেটিক্যালি দেখাই দিই, ধরো আমি একটু দেখাই দিই, ঠিক আছে? তোমাদের অ্যান্সার কিন্তু এখানেই শেষ। কিভাবে শেষ? আমাদের প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল যে এটা যে ছোট ঘরে প্রতিধ্বনি শোনা যায় না কেন। ফার্স্টে তোমাকে স্থায়িত্বকাল বলতে হবে, এই প্রশ্নে স্থায়িত্বকাল বলতেই হবে। তারপর তুমি বলবা কি আচ্ছা ঠিক আছে এখন আমি প্রতিধ্বনি শুনবো, তার মানে মিনিমাম শুনতে হলে শব্দ আসতে হবে 0.1 সেকেন্ড পর।
আর শব্দ তো যে আবার আসবে এটা হচ্ছে 2D। আর 0 ডিগ্রিতে শব্দের বেগ হচ্ছে 332, 1 সেকেন্ডে যায় 332, ওই যে মিনিমাম সময় যায় কত, এত মিটার। তাহলে হচ্ছে আমাদের দূরত্বটা কত হইতে হবে, উৎস থেকে দেয়ালের দূরত্ব হইতে হবে এই যে 16.666 মিটার। আমাদের নরমালি ছোট রুম কি এত বড় হয়? এক দেয়াল থেকে আরেক দেয়ালের ডিসটেন্স তো এত হয় না, এত বেশি হয় না, একটু কম কম হয়। তো এই কারণে ছোট জায়গায় হচ্ছে আমরা বা ছোট রুমে আমরা কোনো প্রতিধ্বনি শুনতে পাই না। এই কথাটা লিখে দিবা যে এই জন্য ছোট রুমে প্রতিধ্বনি শোনা যায় না। তো এখন আমরা এটা দেখবো যে যদি আমার উৎস থেকে দেয়ালের দূরত্ব 16.6 থেকে কম হয়, ধরে নিলাম 15, হ্যাঁ ধরে নিলাম 15, ধরো এই হচ্ছে উৎস, এখান থেকে মানে আমি আওয়াজ উৎপন্ন করবো আর এটা হচ্ছে দেয়াল, আর আমি আগে থেকে এবার বলে দিলাম যে দূরত্বটা হচ্ছে 15। তা আমরা দেখো প্রতিধ্বনি না, এইখান থেকে যে শব্দ উৎপন্ন করবো, এই যে শব্দ এখান থেকে যাবে যাবে যাবে, দেন ধাক্কা খেয়ে আবার ফেরত 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 আসবে। তাই শব্দের অতিক্রান্ত দূরত্ব কত, 2D। এটা যদি D 15 মিটার হয় তাহলে হচ্ছে শব্দের অতিক্রান্ত দূরত্ব হবে হচ্ছে ডাবল। তাই না? আচ্ছা, আর এমনিতে 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমরা শব্দের বেগ কত ধরলাম জানি? এখন তুমি বলতে পারো ভাইয়া 0 ডিগ্রি সেলসিয়াসে তো আমরা সবসময় থাকি না, আমরা তো থাকি অন্য কোনো তাপমাত্রায়। তাপমাত্রার ক্ষেত্রে আমরা অঙ্কগুলো কিন্তু করব, তাপমাত্রা 0 ডিগ্রি না থেকে অন্য তাপমাত্রায় গেলেও কি হবে আমরা ওই অঙ্কগুলো সামনে করব। হ্যাঁ 20 ডিগ্রি 25 ডিগ্রি 40 ডিগ্রিতে করব, সমস্যা নাই। 0 ডিগ্রিটাই আপাতত এখানে দেখো, 0 ডিগ্রি সেলসিয়াসে শব্দের যে বেগ, শব্দের বেগ ভি যেটা, এটা আমরা জানি কি বলতো 332 মিটার পার সেকেন্ড, 332 মিটার পার সেকেন্ড। তো এইটা দেখো আমরা ছোটকাল থেকে জানি, এটা ধরো এটা হচ্ছে এস, এটা হচ্ছে ভি। এখন হচ্ছে এই সময়টা কত, শব্দ এখান থেকে যে এখানে যে আবার ফেরত আসলো, এখানে কত সময় লাগলো, টি, তাই না? তো আমরা কি জানি এস ইকুয়াল টু ভিটি, এখানে এস বলতে 2D, এই হচ্ছে ভি টি। তাহলে আমাকে এটা বের করে দাও, টি মানে কত আসবে 2D বাই ভি। 2D এর মান কত আসছে 30, ভি এর মান কত আসছে 332। তো এখন দেখো এটা আসতেছে কত জানো, 0.09 সেকেন্ড। এই 0.09 সেকেন্ড, এটা খেয়াল করো তো, এটা কি তোমার 0.1 সেকেন্ডের চেয়ে কম না? আর আমি কি শিখেলাম যে আমাদের মস্তিষ্ক কোনো শব্দ শোনার পর সেটা অনুভব রাখেই হচ্ছে 0.1 সেকেন্ড পর্যন্ত। এর থেকে কম সেকেন্ড সময়ে যদি কোনো শব্দ চলে আসে তোমার কানে, সেটা আমাদের মস্তিষ্ক কিন্তু অনুভব করতে পারে না। যেহেতু 15 মিটার দূরত্ব আমরা দেখতেছি এটা কি 0.1 সেকেন্ডের চেয়ে কম সময়, তাহলে আমরা কিন্তু এই রিপিট আওয়াজটা বা প্রতিধ্বনিটা শুনতে পারবো না। এইটা তোমাদের অ্যান্সার করতে হবে না, এটা তোমাদের জাস্ট দেখাইলাম। তাহলে তোমরা বুঝো আমাদের দূরত্ব যদি আরো কম হয় এই সময়টা আরো কম লাগবে, মানে প্রতিধ্বনি শোনা যাবে না। তাহলে প্রতিধ্বনি শোনার জন্য মিনিমাম ডিসটেন্স আমাদের হইতে হবে এই যে এটা 16.6 মিটার, 16.6 মিটার। উৎস থেকে দেওয়ালের দূরত্ব হইতে হবে 16.6 মিটার। এটাই তোমাদের আসলে এইটার অ্যান্সার। এখন বলতে পারো ভাই এটা খ নম্বরে 2 নম্বরে এত কিছু লিখতে হবে, একটু কষ্ট করে লিখতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু ফুল 2 মার্কস আসবে না। তোমার ওই ম্যাথটা করে দেখাবে না, তোমাদের অ্যান্সার হবে জাস্ট এই পর্যন্তই, ঠিক আছে? এখন দেখো আমরা প্রতিধ্বনির ব্যবহার করব। অলরেডি এটার ব্যবহার আমি এই যে মাত্রই করে ফেললাম, বুঝতে পারছো? এটার প্রথম ব্যবহার আমরা করব হচ্ছে কূপের গভীরতা নির্ণয়। কূপের গভীরতা নির্ণয়, কূপের গভীরতা নির্ণয় এটা কিভাবে ব্যবহার হবে দেখো। কূপে হচ্ছে তোমার এই পর্যন্ত ধরো পানি, ঠিক আছে? কূপে হচ্ছে এই পর্যন্ত হচ্ছে পানি। এখন আমরা কি করব, এটাকে এইখান থেকে আমরা আওয়াজ করব কূপের। কূপটা কি এরকম না দেখতে? আমরা কূপের উপর থেকে আওয়াজ করব। আচ্ছা ঠিক আছে, আওয়াজ করলে কি হবে দেখো, আওয়াজ করলে এটা হবে এই যে এখান থেকে ধরো উপর থেকে আমরা যদি আওয়াজ করি, কূপের সামনে আমরা মুখ দিয়ে যদি আওয়াজ করি হেই, আবার
ওই একই আওয়াজটা, এই আওয়াজটা হচ্ছে আমাদের এইখানে যাবে, এই যে এখানে কি বলতো পানির পৃষ্ঠে, পৃষ্ঠে আওয়াজ একদম গভীরে যাবে না, কিন্তু পানির পৃষ্ঠে এখান থেকেই আওয়াজটা ধাক্কা খেয়ে আবার উপরে রিপিট আসবে। বুঝতে পারছো? যেখানে আওয়াজ করা হয়েছিল আমরা ওইখানে যদি কান রাখি, আওয়াজ করে ওইখানে যদি থাকি, তাহলে আমাদের আওয়াজটা এখানে যাবে, পানির পৃষ্ঠে ধাক্কা খেয়ে আবার আওয়াজটা রিপিট আসবে। বুঝা গেছে? আমরা কিন্তু প্রতিধ্বনি শুনতে পারবো যদি এই ডিস্টেন্সটা 16.6 মিটারের বেশি হয়। যদি এই ডিস্টেন্সটা কি হইতে হবে, 16.6 মিটারের বেশি হয়, তাহলে হচ্ছে আমরা প্রতিধ্বনি শুনতে পারবো। তাহলে হচ্ছে আমি কিছু যদি এখানে লেখার চেষ্টা করি যে ধরি কূপের উপর থেকে, এই যে এই পাশটা থেকে উপর থেকে পানির পৃষ্ঠ পর্যন্ত, এই যে পানির যে লেয়ার, এটাকে আমরা বলি পানির পৃষ্ঠ, সারফেস, পানির পৃষ্ঠ পর্যন্ত গভীরতা, এটাকে আমরা ধরলাম হচ্ছে এইচ বা ডি দিয়ে ধরতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে? এই কত নিচে পানি আছে, ডি গভীরে পানি আছে, ডি দূরত্ব। ঠিক আছে? তো এখন আমরা তো বুঝতে পারতেছি সেই একই কাহিনী খাটবে। কি কাহিনী খাটবে? যে আমরা এখান থেকে আওয়াজ করব, তাই না? এখান থেকে কি করব? আওয়াজ উৎপন্ন করব, তারপর হচ্ছে আমরা স্টপ ওয়াচে টাইম কাউন্ট করব। ধর আমি আওয়াজ করলাম, হেই, স্টপ ওয়াচ চালু করলাম সাথে সাথে, দেন আমি রিপিট আওয়াজ যখন শুনতে পারবো স্টপ ওয়াচ অফ করব, দেন আমি তাকাই দেবো কত সেকেন্ড সময় পার হইলো। বুঝতে পারছো? আমি তাকায় দেখবো কত সেকেন্ড সময় এখানে পার হইলো। ধর আমি জানতে পারলাম 0.2 সেকেন্ড, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ডাটা। আর আমি ওই টেম্পারেচারে বায়ুর বেগটা জানবো। এটা কিভাবে বের করতে হয় এটা আমরা দেখবো, আস্তে ধীরে, সমস্যা নাই। বায়ুর বেগটা আমরা জানবো। এই যে বায়ুর বেগ আমরা জানি, সময়টা আমরা মাপলাম, তাহলে হচ্ছে আমরা গভীরতা বের করে ফেলতে পারবো। ঠিক আছে? যদি ওই তাপমাত্রায়, হ্যাঁ, যেই তাপমাত্রায় আমরা গভীরতা নির্ণয় করতেছি, ওই তাপমাত্রায় শব্দের বেগ, শব্দ বলতে তো শব্দের তরঙ্গ, তাই না? শব্দের বেগ ভি, এবং তুমি যে স্টপ ওয়াচে দেখলা যে প্রতিধ্বনি শোনার সময়, এটা হচ্ছে টি। এটা যদি জানো তাহলে আমরা কি লিখতে পারি? ওই যে বাচ্চাকালের সূত্র, এস ইকুয়াল টু ভিটি, সরণ ইকুয়াল টু কি? বেগ ইনটু সময়। এস বলতে কি? অতিক্রান্ত দূরত্বটা, তাই না? অতিক্রান্ত দূরত্বটা। এই যে শব্দ এখানে যে গেল ডি, আবার যে ব্যাক আসলো, তাহলে আমরা দেখো এইটুকু ডি, ব্যাক আসতেছে ডি, তার মানে আমরা কি লিখতে পারি? দেখো তো, আমরা লিখতে পারি যে 2d ইকুয়ালস টু হচ্ছে ভি ইনটু টি। ঠিক আছে? 2d ইকুয়ালস টু হচ্ছে ভি ইনটু ডি। বাট আমার তো লাগবে গভীরতা। গভীরতা বলতে বোঝায় জাস্ট এতটুকু, তার মানে শুধু ডি লাগবে, তার মানে শুধু ডি লাগবে। তাহলে আমি আবার লিখতে পারি, তাহলে ডি ইকুয়ালস টু 2d যদি ভিটি হয়, তা 2 দিয়ে এখানে ভাগ হয়ে যাবে না? তাহলে ভিটি বাই 2। এটা হচ্ছে পুকুরের গভীরতা নির্ণয়ের সূত্র প্রতিধ্বনির সাহায্যে। তোমাকে খালি জানতে হবে কত সেকেন্ড পর প্রতিধ্বনিটা শুনতে পারছো, আর ওই তাপমাত্রায়, ওই সময়ের তাপমাত্রা যেটা, ওই তাপমাত্রায় শব্দের বেগটা কত, এটা জানলেই তুমি বের করে ফেলতে পারবা। এটা কি কোনো স্পেসিফিক ভাবে সূত্র লেখার দরকার আছে যে ডি ইকুয়ালস টু ভিটি বাই 2? দরকার নাই, তুমি নরমাল কনসেপ্ট জানবা, তাহলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, তো এখন দেখো আমরা কিন্তু কিসে ছিলাম? আমরা ছিলাম হচ্ছে কি প্রতিধ্বনির ব্যবহার। তো আমরা এই সূত্র খাতায় কিন্তু ম্যাথ করব সামনে। হ্যাঁ, সামনে কি ম্যাথ করব? যে কূপের গভীরতা বের করব। প্রতিধ্বনির ব্যবহার মানুষের থেকে আরেকটা প্রাণী খুব ভালো ব্যবহার করে, সেটা হচ্ছে বাদুড়। বাদুড়কে তো তোমরা চেনো, তাই না? বাদুড়, বাদুড় কিন্তু হচ্ছে যে সন্ধ্যা টাইমে দেখবা যে মাগরিবের টাইম বা সন্ধ্যা যখন হয়ে যায়, তখন দেখবা যে অনেক বাদুড় ছোটাছুটি করা শুরু করে। ওরা কিন্তু চোখে দেখে না, জানো? ওরা কিন্তু চোখে দেখে না। ওরা না চোখে দেখেও কিন্তু উড়ে। এমন কিন্তু হয় না যে একটা একটার সাথে ধাক্কা খাচ্ছে, মানে কানার মতন উঠতেছে, এমন না। এমনিতেই কানা, কিন্তু কানার মতন উড়ে না। কেন উড়ে না জানো? কারণ ওরা প্রতিধ্বনি ব্যবহার করতে পারে। কিভাবে প্রতিধ্বনি ব্যবহার করে জানো? ওরা বাদুড় আর কি, ওরা বলতে আসলে বাদুড়, বাদুড় শব্দোত্তর শব্দ উৎপন্ন করতে পারে, শব্দোত্তর শব্দ উৎপন্ন করে। আর আমি যদি লিখে দিই, ওরা প্রায় 1 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এত হার্জ কম্পাঙ্কের শব্দ উৎপন্ন করে।
যেটা মানুষ শুনতে পায় না। মানুষের লিমিট কত? 20,000 হার্জ। ওরা উৎপন্ন করে 1 লক্ষ। ঠিক আছে, শব্দোত্তর শব্দ উৎপন্ন করে। ওরা এই শব্দটা কি করে উৎপন্ন করে? সামনে পাঠিয়ে দেয়, সামনে চোখ বন্ধ করে পাঠিয়ে দেয়, সব সময় পাঠিয়ে দেওয়া হয়। কি, ধরো বাদুর উঠতেছে, ধরো এটা বাদুর, এখন ও শব্দ পাঠাই দিচ্ছে, হ্যাঁ সামনে কোনো বাধা আছে, ও শব্দ যে বাধা পেয়ে আবার যদি ফেরত আসে, ও তো রিপ্লাই শুনতে পায়। যদি ও বুঝতে পারে ও শব্দটা সামনে ফেরত আসছে, মানে ফেরত আসছে আবার, তখন ও বুঝে সামনে একটা বাধা আছে, তখন ও অন্যদিকে চলে যায়। আবার সাথে সাথে অন্যদিকে যাওয়ার টাইমেও আবার শব্দ পাঠায়। যদি দেখে যে ফেরত আসে নাই, তার মানে শব্দ তো চলতেছেই, ও তখন বুঝে এই জায়গাটা ফাঁকা, কোনো প্রতিবন্ধকতা নাই, ও তখন এদিক দিয়ে উঠতে থাকে। এই যে কথাটা বললাম, এই কথাগুলোই তোমাদের বইয়ে লেখা, যে বাদুর কি করে বলতো? শব্দোত্তর ও শব্দ উৎপন্ন করে সামনে ছুড়ে দেয়। শব্দ যদি ফেরত না আসে, তাহলে বুঝে যে কোনো বাধা নাই, ওই দিক দিয়ে চলে যাবে। আর যদি ফেরত আসে তাই বাধা, তাহলে দিক চেঞ্জ করে ফেলবে। এইভাবে এই প্রতিধ্বনি ব্যবহার করে বাদুর কিন্তু পথ চলে। এটাও কিন্তু খ নাম্বারের কোশ্চেন। যে কথাগুলো বললাম একটু নোট করে রাখবা, তাহলেই পারবা, আর বইয়ে তো এমনিতেও পাবা। আবার এটা খুব ভালো লাগলো না যে ওরা এইভাবে হয়ে চলে, বাট এখানে কিন্তু ওদের একটা নেগেটিভ পয়েন্ট আছে, একটা খারাপ ব্যাপার আছে। কি খারাপ ব্যাপার জানো? খারাপ ব্যাপারটা হচ্ছে এই যে বাদুর, এখন হেটার্সরা বলবে এটা বাদুর না, বাট এটা বাদুর। তোমরা বৈদ্যুতিক তার দেখছো না? তো ধরো হচ্ছে এরকম ভাবে তার আছে, হ্যাঁ খুঁটিতে এরকম তার বাঁধা আছে, এরকম অনেকগুলা দেখবা যে একটা বৈদ্যুতিক খুঁটিতে এরকম ভাবে ইয়া থাকে। ধরো এটা একটা বৈদ্যুতিক খুঁটি, এটা একটা বৈদ্যুতিক খুঁটি, খাম্বা সোজা ভাষা, এই জায়গায় তার থাকে, তাই না? এরকম ভাবে তার কানেক্ট থাকে। এগুলো হচ্ছে রাস্তায় যা আমরা হাঁটা চলা করি, আমাদের মাথার উপরে থাকে। তো বাদুর মাঝে মাঝে শব্দ পাঠায়, কিছু কিছু শব্দ কি হয় জানো? এই যে এই তারের ফাঁক দিয়ে চলে যায়, ঠিক আছে, দুই তারের মাঝখান দিয়ে চলে যায়। কি বললাম? এটা একটা তার, এটা একটা তার, শব্দ এদিক দিয়ে চলে গেছে। তো বাদুরের শব্দ যে চলে গেছে, শব্দ তার রিটার্ন আসে নাই, তো বাদুর বুঝে না যে সামনে তার আছে। ও তখন কি করে? দুই তারের মাঝখান দিয়ে যেতে লাগে। ও তো ভাবছে যে কোনো প্রতিবন্ধকতা নাই, ঠিক আছে। তখন কি হয়ে যায়? বাদুর যখন যেতে লাগে, এই তারগুলা কি থাকে জানো? একটা তার থাকে এরকম পজিটিভ, আর একটা তার থাকে নেগেটিভ, ঠিক আছে। ও যখন যেতে লাগে তখন ওর বডি দুইটা তারের সাথে কানেক্ট হয়ে যায়, তখন ওর বডির ভেতর দিয়ে কারেন্ট চলাচল করে, আর তখন দেখবা যে বাদুর মারা যায়। এই কারণে দেখা যায় কি, বৈদ্যুতিক খুঁটির মাঝখানে, তারের মাঝখানে, দুইটা তারের মাঝখানে বাদুর ঝুলে, মরা বাদুর ঝুলে। বুঝে গেছে কেন? এটা হচ্ছে ওদের এই চোখে দেখতে না পাওয়ার একটা কারণ, বা প্রতিধ্বনির একটা নেগেটিভ বা উইক জোন, যে তার দুইটা তারের ফাঁক দিয়ে তো শব্দটা চলে গেছে, শব্দ ফেরত আসে নাই, ও বুঝে নাই যে সামনে তার আছে, তো যাইতে লাগছে, ঠিক আছে, বাট একটা প্লাস তার আর একটা মাইনাস তার ওর বডির সাথে কানেক্ট হয়ে যায়, আর কারেন্ট সাথে সাথে চলে যায়, আর ও মারা যায়। কষ্টের না বিষয়টা? কষ্টের, ঠিক আছে। কষ্টের হলেও ওরা কিন্তু আবার ভালোভাবেই প্রতিধ্বনিটাকে ইউজ করতেছে সমানে। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। এখন দেখো, এই যে এটা আমাদের আজকে ইম্পর্টেন্ট একটা টপিক, শব্দের বেগ পরিবর্তন। আমি যদি আবার বৈশিষ্ট্যতে যাই, শব্দের বেগ পরিবর্তন হয় কখন কখন? দেখো, আমরা পড়ছিলাম হচ্ছে কি মাধ্যম চেঞ্জ হলে, এই যে এটা শব্দ তরঙ্গের বেগ হচ্ছে কি মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। বায়বীয় মাধ্যম, তরল, কঠিন। বায়বীয়তে একটু কম, তরলে তার থেকে একটু বেশি, কঠিনে কি আর একটু বেশি, তাই না? তো এটাই হচ্ছে প্রথম। আরেকটা আছে এখানেই দেখো, শব্দের বেগ আবার কি তাপমাত্রা আবার আর্দ্রতার উপরও নির্ভর করে। এই তিনটা শব্দের বেগ হচ্ছে, দেখো উপরে একটা কারণ, মাধ্যম, তাপমাত্রা, আর্দ্রতা, মাধ্যম, তাপমাত্রা, আর্দ্রতা, ঠিক আছে। এই তিনটা কারণে আমাদের শব্দের বেগ চেঞ্জ হবে। শব্দের বেগ এই তিনটা কারণে কি হবে? চেঞ্জ হবে। তো এই যে শব্দের বেগের পরিবর্তন, এই যে আমরাও শিখবো। দেখো, 1 নম্বরে শিখবো মাধ্যমের প্রকৃতি, এটাতে ম্যাথ নাই। এই দেখো 2 নম্বর, এখানে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট আসবে, তাপমাত্রা। 3 নম্বরে হচ্ছে আর্দ্রতা, ঠিক আছে। তো এখন দেখো মাধ্যমের প্রকৃতি তোমরা একটু জেনে রাখো। মাধ্যম চেঞ্জ হলে এটা তো আমরা বুঝতে পারছি, মাধ্যম চেঞ্জ হলে আমাদের বেগটা চেঞ্জ হয়। যেমন কঠিনে আমাদের একটু কম, কি বলতেছি বারবার উল্টাটা বলি কেন, সরি, কঠিনে কম না। বায়বীয়তে আমাদের একটু কম, তরল মাধ্যমে তার থেকে একটু বেশি, কঠিন মাধ্যমে সব থেকে বেশি, তাই না? এক এক মাধ্যমে আমাদের শব্দের বেগ এক এক রকম হবে। তো বায়বীয় মাধ্যমে শব্দের বেগ,
তরল মাধ্যমে শব্দের বেগ, কঠিন মাধ্যমে শব্দের বেগ। এখন আমরা তিন মাধ্যমে বেগ লিখবো একটা তাপমাত্রায়। কোন তাপমাত্রায়? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। বলবা ভাই একটু পর পর আপনার তো মুড সুইং হয়, কখন লেখেন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কখন দেখেন 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তোমাদের ওই দুইটা তাপমাত্রারই বেগ নিয়ে আলোচনা বেশি হচ্ছে, ঠিক আছে? এটা একটু দেখে নাও। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের শব্দের বেগ বায়বীয়তে কত জানো? এটা হবে হচ্ছে 344। 0 ডিগ্রিতে কত হয় বায়বীয়তে? 332। দেখো তাপমাত্রা বাড়ছে, বেগ বাড়ছে। সামনে এটা নিয়ে আসতেছি, এক এক তাপমাত্রা এক একটা লিখতেছি, এটা আসতেছি। তরল মাধ্যমে এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের শব্দের বেগ কত জানো? 1450। অনেক বেশি না? দেখো বায়বীয় মাধ্যমের থেকে অনেক বেশি না? কঠিন মাধ্যমে আরো বেশি, 5130 মিটার পার সেকেন্ড। বুঝে গেছে? দেখছো একই তাপমাত্রা, একটা নির্দিষ্ট তাপমাত্রায় মাধ্যম আলাদা আলাদা হওয়ার কারণে আমাদের বেগটা আলাদা আলাদা। তার মানে আমরা বলতে পারি আমাদের শব্দের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, কোন মাধ্যমে আসছে, বায়বীয়তে, তরলে নাকি কঠিনে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের মাধ্যম চেঞ্জ হলে আমাদের কি হয় বলতো? শব্দের বেগটা চেঞ্জ হয়। এই ডাটাগুলো তোমাদের পরীক্ষার জন্য, এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? এমসিকিউ এর জন্য খুব খুব বেশি ইম্পর্টেন্ট, মনে রাখবা, ভুলা যাবে না। ঠিক আছে? এখন আসো তাপমাত্রা নিয়ে একটু আলোচনা করি, যে তাপমাত্রার সাথে কিন্তু আমাদের শব্দের বেগের একটা ব্যাপার আছে। নরমালি কি হয় জানো? তাপমাত্রা বৃদ্ধি পেলে শব্দের বেগ বৃদ্ধি পায়। বুঝে গেছে? ধরো শীতকালে তাপমাত্রা কম, গরমকালে তাপমাত্রা বেশি। এই কারণে দেখবা যে শীতকালে তোমার কিন্তু চিল্লায় চিল্লায় একটু বেশি কথা বলা লাগে গরমকালের তুলনায়। এখানে কিন্তু এই বেগের ব্যাপারটা আসছে তাপমাত্রার সাথে। আচ্ছা, তো তাপমাত্রার সাথে তাপমাত্রা বৃদ্ধি পেলে শব্দের বেগ বৃদ্ধি পায়, তাহলে তাপমাত্রা কমলে শব্দের বেগ হ্রাস পায়, কমে। এখন দেখো আমরা দুইটা ডাটা আপাতত জানি। দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের শব্দের বেগ কত বলতো? 332 মিটার পার সেকেন্ড। 332 মিটার পার সেকেন্ড। আবার আরেকটা ডাটা আমরা জানছি মাত্রই, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত বলতো? 344 মিটার পার সেকেন্ড। দেখো আমার তাপমাত্রা কত বাড়ছে? 0 থেকে 20 এর পার্থক্য কত? 20 না? 20 মাইনাস 0 ইকুয়াল টু 20। তো দেখো আমার তাপমাত্রা বাড়ছে 20 ডিগ্রি সেলসিয়াস, শব্দের বেগ বৃদ্ধি পাইছে কতটুকু? এটাও তো বের করতে পারবো। এটা চলো আমরা একটু একটু বের করি। যে দেখো আমার তাপমাত্রা বৃদ্ধি কত বলতো? তাপমাত্রা বৃদ্ধি 20 মাইনাস 0, 20 ডিগ্রি সেলসিয়াস। আর এইখান থেকে আমরা কি পাচ্ছি দেখো তো? বেগ বৃদ্ধি 344 মাইনাস 332 মিটার পার সেকেন্ড হবে, তাই না? মিটার পার সেকেন্ড এককটা এখানে আর লিখলাম না, নিচে লিখে দিচ্ছি, 12 মিটার পার সেকেন্ড। তো এখন আমরা একটা ম্যাথমেটিক্যাল টার্ম লিখবো, হিসাবে আসি। কিরকম ম্যাথমেটিক্যাল? ভিডিও কি চলে? আওয়াজ আসলো একটা, যে 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য বেগ বৃদ্ধি পায় 12 মিটার পার সেকেন্ড। বেগ কতটুকু বৃদ্ধি পাচ্ছে বলতো? 12 মিটার পার সেকেন্ড। ইকুয়াল আর দিতে হবে না, ঠিক আছে? তাহলে আমাকে বলতো প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করে যদি বৃদ্ধি পায়, তাহলে আমাদের শব্দের বেগ কত করে বৃদ্ধি পাবে? 1 ডিগ্রির জন্য কতটুকু করে বৃদ্ধি পাবে? এটা হবে কি 12 ডিভাইডেড বাই 20 না? মিটার পার সেকেন্ড 20 যে ভাগ হয়ে যাবে। তো দেখো এটা আসবে 0.6 মিটার পার সেকেন্ড, 0.6 মিটার পার সেকেন্ড। এখন এটা বের করে তোমার কি লাভ হলো? এখন তুমি খুব সহজে একটা কাজ করতে পারবা। কি কাজ করতে পারবা জানো? তোমাকে এখন আমি যদি বলি, আচ্ছা ঠিক আছে বলো তো 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত? তোমাকে যদি আমি এই কোশ্চেনটা করি অ্যানসার দিতে পারবা। এখন কথা হচ্ছে কিভাবে পারবা, পারবা এইভাবে যে দেখো তোমার এটা তো ফিক্সড 0 ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত? 332। তো দেখো কিভাবে সলভ করি এটা কিভাবে সলভ করি। দেখো এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেগ, এটাকে আমরা লিখবো ভি নট, কত? 332 মিটার পার সেকেন্ড। এখন তোমার তাপমাত্রা আরো বাড়লে এই বেগের সাথে তো আরো একটু অ্যাড হবে, শব্দের বেগ আরো একটু বৃদ্ধি পাবে। কত করে বৃদ্ধি পাবে তুমি এটা বের করছো। 1 ডিগ্রি সেলসিয়াস যদি বাড়ে শব্দের বেগ তাপমাত্রা, 1 ডিগ্রি সেলসিয়াস যদি বায়ুর তাপমাত্রা বাড়ে তাহলে শব্দ বাড়বে 0.6 মিটার পার সেকেন্ড। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ 0.6 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে। তো তুমি লিখছো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেগ তো 332। তো 0 ডিগ্রি থেকে তোমার এখানে দেখো তো তাপমাত্রা কত বৃদ্ধি পাচ্ছে? 15 ডিগ্রি সেলসিয়াস মানে কি? তাপমাত্রার বৃদ্ধি 15। তাহলে এখানে লেখো তাপমাত্রার বৃদ্ধি। শুধু তাপমাত্রা লিখলেও চলবে, আমরা সংক্ষেপে আমি সূত্রটা দেখাই দিব, আমি এখনই সূত্র দেখাচ্ছি না। তো এটাকে আমি জাস্ট টি দিয়ে লিখলাম, ঠিক আছে? টেম্পারেচার থিটা দিয়ে লিখলে বেটার হয়, টি দিয়ে সময় বুঝবা। আবার থিটা, তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাচ্ছে থিটা বলো তো? এটা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস, 15। এখন তুমি জানো 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে শব্দের বেগ বৃদ্ধি পাবে 0.6। তাহলে তুমি এখন দেখো তো শব্দের বেগ বৃদ্ধি কতটুকু পাবে, এটা বের করতে পারবে না? তুমি জানো যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বেগ 0.6 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে। তোমার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে 15। তাহলে দেখো তুমি এখন কি এটা লিখতে পারবা না? তুমি এখন তাহলে দেখো 1 ডিগ্রির জন্য বেগ যদি 0.6 বাড়ে, তাহলে 15 ডিগ্রির জন্য এটা কি গুণ হবে না? 0.6 এর সাথে 15 কি হবে? গুণ হবে। তাহলে এখন দেখো, তাই না? এটা কি মিটার পার সেকেন্ড, এটা লিখে দিব। তাহলে এখন দেখো 0.6 * 15 কত আসে? 9। দেখছো, তার মানে তোমার শব্দের বেগ কতটুকু বৃদ্ধি পেয়েছে? 9 মিটার পার সেকেন্ড। এটা কি এটার সাথে যোগ হবে। তার মানে তুমি লিখতে পারো যে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ, ঠিক আছে? এই হচ্ছে, এটাকে ভাই লিখলাম ভি থিটা। থিটা দিয়ে বোঝানো হচ্ছে এই থিটা তাপমাত্রায়, মানে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এটা তার মানে দেখো তো এই যে ভি নট 0 ডিগ্রির সাথে কি করলা তুমি? থিটা আর ইনটু 0.6 এটার গুণ লিখছো না? এই যে এটা কি যোগ হবে, এটা কিভাবে লিখছো? এই যে 15 আর 0.6 গুণ করে, তাই না? এই যে 15 আর 0.6 গুণ করে, এইটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের তাপমাত্রার সাথে শব্দের বেগ নির্ণয়ের সূত্র। তাহলে এখানে ডাটাগুলো এখন বসাই দেব। 332 প্লাস কত জানি 9 মনে হয়, তাই না? 9, এই হলো 9। তাহলে কত আসে বলো তো? 341 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? তার মানে আমাদের আলটিমেটলি কি দাঁড়ালো? তাহলে আমি আবার যদি একটু লিখে দিই, তাহলে আমাদের তাপমাত্রার সাথে শব্দের বেগের সম্পর্কটা কি হবে? তাপমাত্রার সাথে শব্দের বেগের সম্পর্ক, এটা হবে তাহলে কি? যে কোনো তাপমাত্রা তোমাকে যদি বলে দেয় যে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এই তাপমাত্রায় শব্দের বেগ, ফর্মুলা তাহলে আমরা এখানে লিখব ভি থিটা। এই যে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ ভি থিটা, এই থিটাকে আর কেলভিনে নিতে হবে না, সেলসিয়াসে রাখতে হবে। হ্যাঁ, এটা হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই যে ভি নট 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ, এটার সাথে হচ্ছে 0.6 গুণ হবে ইনটু থিটা। 0.6 কেন গুণ হয়েছে মনে আছে না? 0.6 ওই যে হিসাব করে বের করছি আমরা, যে 0 ডিগ্রিতে বেগ এত, 20 ডিগ্রিতে এত, তাহলে তাপমাত্রা বৃদ্ধি এত, বেগ এত বৃদ্ধি পেয়েছে। তাহলে হচ্ছে 20 ডিগ্রিতে বৃদ্ধি পাচ্ছে 12, তাহলে 1 ডিগ্রিতে কত বৃদ্ধি পাচ্ছে? এটা ওই 0.6 হচ্ছে কি গুণ হবে। এটা তোমরা পরীক্ষার হলে ডাইরেক্ট ইউজ করতে পারবা, এটা পরীক্ষার হলে ডাইরেক্ট ইউজ করতে পারবা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের তাপমাত্রার সাথে বেগের সম্পর্ক। তো তোমাদের এই যে এই তাপমাত্রার সাথে শব্দের বেগের সম্পর্কে যে ম্যাথগুলা, এই ম্যাথগুলা হচ্ছে তোমরা নেক্সট ক্লাসে দেখতে পারবা, আমরা সলভ করব। বাট এই ফর্মুলা কিন্তু আমার লাগবে। তোমাদেরকে এখনই একটা টাস্ক দিই, মাত্র আমি কি করলাম?
15°C তাপমাত্রার শব্দের বেগ বের করলাম না? তোমরা আমাকে একটু এটা বের করে দেখাবা। কোনটা বের করে দেখাবা? এটা বের করে দেখাবা, ঠিক আছে? SW দিচ্ছি, দেখো তোমরা আমাকে বের করে দেখাবা হচ্ছে 25°C তাপমাত্রায় শব্দের বেগ কত, ঠিক আছে? আমি আবার একটু ব্যাক যাই হচ্ছে প্রতিধ্বনির ক্ষেত্রে। আমরা প্রতিধ্বনির ক্ষেত্রে এই যে গভীরতা বের করলাম না, বলো তো? এই যে তোমরা এখানে কিন্তু একটু ভাবতেছিলা এই বেগটা কোনটা ইউজ করবা। এখন বুঝতে পারছো বেগ কিভাবে বের করব? তোমাকে আমি বলে দিব যে তুমি কুয়ার গভীরতা মাপতে চাচ্ছ, ওইখানে তাপমাত্রা 30°C। এই যে 30°C বলে দিছি না, তার মানে বাই ডিফল্ট তোমাকে বেগটা বের করে নিতে হবে। তো বেগ জানো, আর প্রতিধ্বনি শুনছো কতক্ষণ পরে, যে স্টপও আছে, তুমি তো ওইটা টিটা বের করে রাখবা। তোমার 0.5 সেকেন্ড হতে পারে, 0.6 সেকেন্ড হতে পারে, দেন তুমি তাহলে গভীরতা বের করে ফেলতে পারবা। বুঝতে পারছো? এটা নিয়েও কিন্তু আমরা ম্যাথ আজকে একটা করব, তোমাদের বইয়ের একটা ম্যাথ করব, এটাই। তাহলে বেগ নিয়ে আই হোপ তোমাদের কোনো সমস্যা হবে না। আর এটা কিন্তু এসডব্লিউটা করে দেখাবা। এখন দেখো আমাদের শব্দের বেগ, এটা আবার আর্দ্রতার উপরও নির্ভর করবে। আর্দ্রতা, তাই না? যদিও আর্দ্রতার কথাটা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েটে জানতে পারবা ফিজিক্স পড়ার সময়। তোমাদেরকে যদি একটুকু বলি যে শুষ্ক, কোনোদিন দেখবা যে আমাদের তাপমাত্রা শুষ্ক শুষ্ক থাকে, কোনোদিন বৃষ্টি যখন হয় তখন দেখবা যে ভেজা ভেজা থাকে, ওইটাই আর কি। তো নর্মালি আমাদের আর্দ্রতা বৃদ্ধি পেলে আমাদের শব্দের বেগও বৃদ্ধি পায়। বুঝতে পারছো? আর্দ্রতা বৃদ্ধি পেলে শব্দের বেগও বৃদ্ধি পায়। এটা নিয়ে তোমাদের এখন কোনো ম্যাথমেটিক্যাল কোনো টার্মস নাই, এটা তোমরা একটুকু জানলেই তোমাদের এমসিকিউটা কভার হয়ে যাবে। বাট যদি তোমার পরীক্ষায় আসে যে শব্দের বেগ কিসের কিসের উপর নির্ভর করে, তখন তোমাকে লিখতে হবে এই যে এই টপিকগুলো। এক হচ্ছে শব্দের বেগ নির্ভর করবে হচ্ছে মাধ্যমের প্রকৃতির উপর, কঠিন তরল বায়বীয়, তাই না? বায়বীয় তো কম, তরল একটু বেশি, কঠিন আর একটু বেশি। এরপরে কি তাপমাত্রার উপর ডিপেন্ড করবে। এই দেখো এখানে তুমি দেখাই দিবা যে কিভাবে আমরা এই জিনিসটার সাথে, মানে আমরা এই জিনিসটা চলে আসলাম, হ্যাঁ, এটা একটু দেখাই দিতে পারো এই সম্পর্কটা। এরপর হচ্ছে কি আর্দ্রতার সাথে কি, যেটা আর্দ্রতার সাথেও আমাদের শব্দের বেগ বাড়তে থাকবে। এখন চলো তোমাদের বইয়ের একটা অঙ্কের সমাধান করি। এটা কি? এটা প্রতিধ্বনি রিলেটেড একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। তো এখানে বলা হচ্ছে যে নদীর এক পারে দাঁড়িয়ে একজন ব্যক্তি হাততালি দিল। আচ্ছা, ওই শব্দ নদীর অপর পার থেকে ফিরে এসে 1.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেল। দেখো প্রতিধ্বনি শোনা গেছে 1.5 সেকেন্ড পর। নদীর এই পার থেকে আওয়াজ করা হয়েছে, ওই পারে যে শব্দ ফেরত আসছে। তার মানে সিনারিওটা হচ্ছে এমন, যেটা তো নদী, ঠিক আছে? তো এইখানে কি হয়েছে, এখানে একজন দাঁড়ায় হাততালি দিছে, হইতে পারে এইখানে নদীর ঠিক অপর পারই বলছে। প্রশ্নে কি বলছে? অপর পার। অপর পার বলতে আমরা এইখানে যাবো, ওই এত বেশি দূরে যাব না, যা বলছে তাই, ঠিক আছে? কোনো বেশি এক্সট্রা কোনো কাজ না। অপর পার মানে এই জায়গায় হয়তো বা কোনো একটা বাধা ছিল। তো আমাদের এইখান থেকে হাততালি দেওয়ার শব্দ, এইখান থেকে দেখো গেছে, এই যে গেল ডি, প্রতিধ্বনি যেহেতু শুনছি তার মানে আবার ফেরত আসছে, তার মানে আবার ডি, ঠিক আছে? প্রতিধ্বনি শোনা গেল। ওই সময় বায়ুতে শব্দের বেগ দিয়ে দিচ্ছে 340। নদীর প্রশস্ততা বের করতে হবে। কি বের করতে হবে? এই যে ডি, আসলে নদীর প্রশস্ততা, নদী কতটুকু চওড়া, প্রশস্ততা। তো এখন তুমি কিভাবে সলভ করবা? একদম বাচ্চাদের অঙ্ক। যে কি, যেহেতু শব্দের বেগ দেওয়া, দেখো শব্দের বেগ নিয়ে কাহিনী করতে পারতো, বলতে পারতো যে ওই দিনের আবহাওয়া হচ্ছে তোমার 25°C, বলতেই পারতো 20°C, তখন আগে বেগ বের করে নিতে হইতো, ঠিক আছে? যেহেতু বেগ দেওয়া, তাহলে এত বেশি প্যারা নাই। তাহলে দেখো তুমি লিখবা যে প্রতিধ্বনি শোনার সময়, যেটাকে আমরা টি দিয়ে লিখবো 1.5 সেকেন্ড। ওকে, এখন দেখো এই যে শব্দটা যে গেল, যে মাধ্যম, বায়ু মাধ্যম, হ্যাঁ, তো ওইখানে বায়ুতে শব্দের বেগ, এই যে শব্দের বেগ যেটা, এই ভি, এটা হচ্ছে 340 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে নদীর প্রশস্ততা কত? এইটাকে আমরা ধরলাম ডি। বাট প্রতিধ্বনির ক্ষেত্রে কি হয়েছে, আমাদের শব্দ যে এত 1.5 সেকেন্ড পর আমরা শুনছি, এই 1.5 সেকেন্ডটা আসলে এই যে শব্দ গেল, যে বাধা খেয়ে এই যে ফেরত আসলো, ওইটা হচ্ছে 1.5 সেকেন্ড। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা নদীর প্রশস্ততা ডি ধরলেও আমাদেরকে লিখতে হবে 2d, মানে যে সরণ বা অতিক্রান্ত দূরত্ব, এটা হবে ভি ইন্টু টি। প্রতিধ্বনি আসলে 2d, তাই না?
এখান থেকে আমরা এখন ডি বের করে ফেলবো। ডি হচ্ছে তাহলে VT/2। ভির মান কত? 340। টির মান কত? 1.5/2। তো কত আসে বলো? আহা, 340 ইন্টু 1.5/2, 255 মিটার। বুঝতে পারছো? তাহলে নদীর প্রশস্ততা হচ্ছে 255 মিটার। আই হোপ তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো, তাই না? খুবই ছোট একটা অঙ্ক। তো আজকের ক্লাসটা এখানেই শেষ হবে, বাট একটা SW দিয়ে যায় ছোট, তোমরা করে দেখাবা। এই যে এটা, নদীর পাড়ে অভিক দাঁড়িয়ে বলল, হেই 1.2 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেল। ওই দিনের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস হলে নদীর প্রশস্ততা নির্ণয় করো। তো এটাই হচ্ছে তোমাদের SW। তোমাদের আজকে দুইটা SW দেওয়া হয়েছে। তো আশা করি তোমরা SWটা স্কুল ম্যাথমেটিক্স ফেসবুক গ্রুপে আপলোড করে দিবে। তো দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।